প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। সুন্দরবনে যে আগুন লেগেছিল সে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে বারবার সেখানে কেন আগুন লাগছে, কারাই বা আগুন লাগাচ্ছে। সেই প্রেক্ষিতে আজ আমাদের আলোচনার বিষয় আগুনে পোড়ায় কারা সুন্দরবন। কথা বলবেন যে দুজন অতিথি, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মনিরুল খান। এছাড়া আরও একজন অতিথি রয়েছেন, তিনি অনলাইনে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন খুলনা থেকে, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। এই দুই অতিথির সঙ্গে আমরা আজ কথা বলবো আগুনে পোড়ায় কারা সুন্দরবন এই বিষয়ে। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তবে পুরো নেভেনি। গৃহীত উদ্যোগে প্রধানমন্ত্রীর সন্তোষ। ঘটনা তদন্তে কমিটি হয়েছে। স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে এবং গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে ছাত্রলীগ দেশ জুড়ে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রচারণা শেষ হবে আজ মধ্যরাতে। এখন প্রার্থীদের ব্যস্ততা তুঙ্গে, আসছে বুধবার ভোট গ্রহণ। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের 13 জন মন্ত্রী এমপির স্বজন, তারা না সরলে সাংগঠনিক ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। এবং 5 জেলায় বজ্রপাতে 7 জনের মৃত্যু। আগামী দুদিন কালবৈশাখী সতর্কতা। চট্টগ্রাম নগরে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, এ মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। শুনছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আজকের আলোচকদের সঙ্গে আলোচনায়। অধ্যাপক মনিরুল খান, প্রথমেই আপনার কাছে যাচ্ছি। সুন্দরবনের অগ্নিকাণ্ডের ঘটনাটি আপনি জানেন, গেল শনিবার আগুন লেগেছিল সেখানে, সে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আমরা জানতে পেরেছি যে গেল 22 বছরে 25 বার বনে আগুন লেগেছে এবং বারবার আগুন লাগার পরে আমরা তদন্ত কমিটি হতে দেখেছি, সুপারিশ হতে দেখেছি, কিন্তু আবারও আগুন লাগতেও দেখেছি এবং অভিযোগের আঙুল নানা দিকে আছে। সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে কথা বলবো আপনার সঙ্গে এবং অনলাইনে যুক্ত আমাদের অতিথির সঙ্গে। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আপনি তো লম্বা সময় ধরে সুন্দরবনকে দেখছেন, সুন্দরবন নিয়ে অধ্যয়ন করছেন, আপনার কি মনে হয় এই বারবার অগ্নিকাণ্ডের ঘটনাগুলো কেন ঘটে? জি, ধন্যবাদ। সুন্দরবনে সম্প্রতি যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এটি নিঃসন্দেহে একটি দুঃখজনক ঘটনা, কারণ সুন্দরবন আমাদের গর্বের ধন, জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি এলাকা এবং সুন্দরবনে যদি আমরা অগ্নিকাণ্ডের ইতিহাস দেখি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সুন্দরবনের উত্তর পূর্ব দিকটাতে, এবারও তাই হয়েছে, উত্তর পূর্ব দিকটাতেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাগুলো সাধারণত ঘটে থাকে। এখন এই সুন্দরবনের উত্তর পূর্ব দিকটা কিন্তু বাকি সুন্দরবনের থেকে একটু ভিন্ন। সেটি হচ্ছে যে এই দিককার ভূমির উচ্চতা অন্যান্য সুন্দরবনের অন্যান্য এলাকার তুলনায় একটু বেশি, যার ফলে সেখানে যে উদ্ভিদরাজি তার মধ্যে একটু পার্থক্য আছে। সেখানে ঝোপঝাড়, ঘাস, শন এগুলোও জায়গায় জায়গায় দেখা যায়। বলা নামের একটা উদ্ভিদ আছে যেটি ঝোপের মতো, সেইগুলো যেমন দেখা যায়। আর দ্বিতীয়ত সুন্দরবনের অন্যান্য জায়গায় কিন্তু জোয়ারের সময় যে তার মাটিটা ভিজে ওঠে এবং সেখানে ঝরে পড়া যে পাতাগুলো থাকে সেগুলোও ভিজে যায়, কিন্তু এই দিকটা একটু উঁচু হওয়াতে সেখানে শুকনো পাতাটা জমে থাকতে পারে, যার ফলে যখন এখানে বিভিন্ন স্থানীয় পেশাজীবী মানুষ, বাওয়ালি, মোয়াল বা জেলে যারা এখানে তাদের জীবিকার জন্য যায়, অনেক সময়ই তারা অসাবধানতাবশত যে আগুনের ব্যবহার করে সেটি অনেক সময় বনে লেগে যায়, যেটি সুন্দরবনের অন্যান্য জায়গায় হয়তো সহজে ছড়াতে পারে না, কিন্তু এই জায়গাটি যেহেতু একটু ভিন্ন এবং বেশি শুষ্ক, এখানে বিশেষত এই শুষ্ক মৌসুমটাতে, মার্চ, এপ্রিল, মে এই সময়টাতে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঝুঁকিটা বেশি থাকে সুন্দরবনের অন্যান্য এলাকার তুলনায়। আচ্ছা, এছাড়া আর অন্যান্য কারণ, যেমন আমরা স্থানীয় বনজীবীদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা বলেন যে বিভিন্ন সময় আমাদেরকে অভিযুক্ত করা হয়, কিন্তু এর পেছনে
আরও অনেকের হাত আছে। মাছ মানে অসাধু কিছু মাছ ব্যবসায়ী তারা তাদের স্বার্থের জন্যে এই ধরনের আগুন লাগান, এবং বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ থাকে ব্যাপারে, প্রতিহিংসামূলক কারণে আগুন লাগানো হয় এমনটিও আমরা দেখেছি তদন্ত প্রতিবেদনে। এই কারণগুলোর একটু বিষয়গুলো জানতে চাই আপনার কাছ থেকে। আসলে এই ধরনের ঘটনা যখন ঘটে অনেক ধরনের মানে তথ্য, তার মধ্যে কিছু সঠিক কিছু ভুল অনেক কিছুই শোনা যায়। আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে এটি শত্রুতামূলকভাবে বা পরিকল্পিতভাবে আগুন লাগায়, এই সম্ভাবনাটা আমার কাছে কমই মনে হয়। আমার কাছে যেটি মনে হয় যে অসাবধানতাবশত কখনো কখনো হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় না, সেটি তো তদন্ত সাপেক্ষ, কোনো সময় কোনো কারণে হয়ে থাকতে পারে। কিন্তু আমার যেটি মনে হয় যে এটি মূলত অসাবধানতাবশত বা অসচেতনতাবশত, যারা যে স্থানীয় পেশাজীবী যারা, তারাও যে ইচ্ছা করে আগুনটা ধরান তা না, এটি অনেকটা অসাবধানতাবশত, যেহেতু তারা আগুনের ব্যবহার সেখানে করে। যেমন মৌয়ালরা তো ধোঁয়া দিয়ে আগুন দিয়েই তো মৌমাছি তাড়ায়, ঠিক একইভাবেই জেলে বাওয়ালি যারা, তারা কিন্তু রান্না করেন সুন্দরবনে, সেখানে আগুনের ব্যবহার আছে। বিড়ি সিগারেটের জন্য আগুনের ব্যবহার আছে। তো যার ফলে এটি আমার মনে হয় যে অসাবধানতাবশত হওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে কোনো সম্ভাবনাই আসলে তদন্ত ছাড়া তো নিশ্চিত করে বলা যায় না, বিশেষত এবার কি হয়েছে সেটিও তো তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু মানে এখানে আগুন লাগিয়ে তো কারো খুব বেশি লাভ হওয়ার কোনো কিছু আমি দেখি না। মানে কোনো পক্ষ যে এখান থেকে খুব একটা লাভবান হবে আগুন লাগলে, এমন তো খুব একটা কারণ আমি দেখি না আর কি। আচ্ছা, দেখি এই বিষয়ে সেখানকার তিনজন সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, ওনার সঙ্গে একটু কথা বলে দেখি উনি কি বলেন। গৌরাঙ্গ নন্দী, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং পাশাপাশি আপনার কাছে যে প্রশ্নটি রাখছি সেটি হচ্ছে সুন্দরবনে বারবার কারণ আগুন যে লাগছে তার কারণটা একটু আপনার অভিজ্ঞতার নিরিখে জানতে চাইছি। আপনাকে ধন্যবাদ, এবং স্টুডিওতে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক এবং যারা শুনছেন সকলকে শ্রদ্ধা নিবেদন করছি। আপনার প্রশ্নটি খুব চমৎকার, এবং আমরা প্রায়শই এই প্রশ্নের মুখোমুখি হই সাংবাদিক হিসেবেও এটাকে জানারও চেষ্টা করি যে আগুনটা কেন লাগছে। কারণ আগুন, যেমনটি স্যার বলছিলেন, যে আগুন কিন্তু এই এলাকাটা মানে পূর্ব সুন্দরবন যেটি বলা হচ্ছে, এর শরণখোলা এবং চাঁদপাই রেঞ্জ, দুইটা রেঞ্জ এই পূর্ব সুন্দরবন এলাকায় আগুনটা এখানেই লাগছে। সেই অর্থে যদি আমরা বলি, পশুর নদীকে যদি ভাগ করি, পশুর নদীর পূর্বাংশের এলাকাটিতেই আগুন লাগছে, বারে বারে আগুন লাগছে। যেমন সাম্প্রতিককালে একটা তদন্ত প্রতিবেদনের সূত্র ধরে বলা হচ্ছে 22 বছরে 25 বার আগুন লেগেছে। আবার 1970 সাল থেকে যদি আমরা তথ্য বিশ্লেষণ করি, তাহলে দেখবো যে ওই এলাকাটাতেই এই 54 বছরে 40 বার আগুন লেগেছে। আগুন লাগাটা আগে ছিল একটু কম, 1970 থেকে 2001 পর্যন্ত 15 বারের মতো আগুন লেগেছে, এবং তারপরে 25 বারের মতো আগুন লেগেছে। তার মানে আগে থেকে এখনকার সময়ে সাম্প্রতিককালের বছরগুলোতে আগুন লাগার পরিমাণটা বাড়ছে, মানে ঘন ঘন, এবং এমনও দেখা যাচ্ছে কোনো কোনো বছরে 3 বার থেকে 4 বারও আগুন লাগছে। এখন যে প্রশ্নটি আপনার এবং আরো অনেকের, যে আগুন কেন লাগছে, হ্যাঁ, আগুন লাগার যে কারণটি একটি বলেছেন আমাদের যে স্টুডিওতে বসেছেন যিনি শিক্ষক, উনি বলেছেন যে ওই এলাকাটি সুন্দরবনের, গোটা সুন্দরবনটা একটা জলাভূমি, কিন্তু জলাভূমি হলেও পূর্ব সুন্দরবনের চরিত্রটা একটু ভিন্নতর। কারণটা এখানে যে বড় নদী, একটা ভোলা নদী, যেটাকে মরা ভোলা বলা হচ্ছে, আর ভোলা আর একটি অংশকে বলা হচ্ছে যেটা এখনো জোয়ার ভাটার সাথে সম্পর্কযুক্ত। এই মরা ভোলা নদীটি পশুর নদী, পশ্চিম দিকের পশুর নদী থেকে উঠে মংলার চিলা এলাকায়, একেবারে চিলা থেকে, ওখান থেকে উঠে ওটা গিয়েছে একেবারে পূর্ব পারে শরণখোলা ওই পর্যন্ত। এর মাঝে বিস্তীর্ণ একটি জায়গা, একেবারেই নদীর কোনো চিহ্ন নেই। যেমন যে এলাকাটি হলো জিউধরা বলা হচ্ছে, জিউধরা ফরেস্ট স্টেশন এবং তার আশেপাশের এলাকাটায়
বনভূমি এবং বসতি একাকার হয়ে গিয়েছে। মানে প্রাকৃতিকভাবে নদী হচ্ছে সুন্দরবনের সীমানা, কিন্তু এইখানে নদী আর সীমানা নেই। এটি একেবারে বন বসতি একাকার, মানুষ সহজেই যাতায়াত করতে পারে। আর এলাকাটি শুষ্ক, এলাকাটি অপেক্ষাকৃত উঁচু। মরাভোলার সাথে সংযুক্ত যত খাল ছিল এবং খালগুলো ভিতরে গিয়েছে, সব খালগুলো শুকনো। ফলে এই শুষ্ক মৌসুমে ঝরে পড়া পাতা এবং ছোট যে গাছপালা ঝোপঝাড়, এইগুলো খুবই শুষ্ক অবস্থা থাকে। যে কোনো কারণেই হয়তো আগুনের ফুলকি ওটার সঙ্গে যুক্ত হলেই আগুনটা ধরে যায়। স্বাভাবিকভাবে প্রতিটি ঘটনার পরেই তদন্ত কমিটি তৈরি হয়। তদন্ত কমিটি এর কারণ উদ্ঘাটন করে এবং এই কারণগুলোই বলা হয় প্রধানত জেলে, প্রধানত মাওয়ালিদের, মাওয়াল যারা মধু আহরণ করে, এই সময় মধু আহরণ করে, তাদেরকেই দোষ দেওয়া হয়। এছাড়া তদন্ত কমিটির রিপোর্টও বলা হয়েছে এলাকাটি শুষ্ক, ফলে এইখানে জলাধার নিশ্চিত করার জন্য মরাভোলা নদীটিকে খনন করা এবং অন্তত পক্ষে ওই এলাকায় 3টি পুকুর খনন করা বা খালগুলো খনন করা দরকার, এটা বলা হয়েছে। কিন্তু তদন্ত কমিটির এই প্রতিবেদন বা এই তদন্ত কমিটির সুপারিশ প্রকৃতপক্ষে বাস্তবায়ন হয়নি এ পর্যন্ত কখনোই। এ থেকে বলা যেতে পারে ওই যে প্রতিটি কারণ তদন্ত সাপেক্ষ ব্যাপার। তা আমরা সহজ কথায়, যেমন আমার মনে হয় এটি একটি সহজ সিদ্ধান্ত যে আমি জেলে বা মাওয়ালি বা কোনো বনজীবীকে দোষী সাব্যস্ত করে ফেললাম। আমি যদি তাদেরকে দোষী সাব্যস্তই করি, তাহলে যথাযথ যুক্তি বা যথাযথ তথ্য উপাত্ত আছে কিনা সেটা একটা বড় ব্যাপার। আর এটা ঠিক একটা যে ওইখানে এখন আর ভালো কোনো গাছ নেই, যে গাছগুলো আহরণ করে সেই আহরণটা লুকানোর জন্য আমি হয়তো আগুন দিয়ে দিলাম, সেই সেই ব্যাপারটি আগে ছিল। এখন কিন্তু আর ওই রকম ভালো বা মানে মূল্যবান গাছ সেখানেও নেই। একটা জিনিসই আছে, সেটি হচ্ছে একটা অভিযোগ আছে যে কিছু অসাধু মাছ ব্যবসায়ী এই জায়গা মানে উড়িয়ে দিয়ে পরে বর্ষার সময় যখন এটা একটু প্লাবিত হবে তখন সেখান থেকে তারা সহজেই মাছ শিকার করার চেষ্টা করে, এরকম একটা অভিযোগ আছে। হ্যাঁ হ্যাঁ, আমি 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 ওই কথাটাই বলতে চাইছিলাম, যে প্রশ্নটি আপনি করলেন আমি ঠিক ওই জায়গাটাই যেতে চাইছিলাম, যে ওখানে বেশ কিছু জলাভূমি নিচু ভূমি আছে। সেই ক্ষেত্রে যেটি হয় যে এই শুকিয়ে যাওয়া শুকনো মৌসুমে পাতা ঝরা, যে ঝরা পাতা মাটিতে সাথে লেগে থাকে, এটা পরিষ্কার করলে পানি, এই বর্ষা হলে পানি আটকে যাওয়ায় সেখানে মাছ পাওয়া যায়, এরকম একটা কথা আছে। এবং যদি সেই কথাটি থেকেই থাকে, আমি বলছি যেটি, যে সেটা যদি হয় তাহলে কিন্তু এইটা একটা পরিকল্পিত মিশন, পরিকল্পিতভাবে তাহলে আগুন লাগানোর ঘটনা ঘটে। তা পরিকল্পিতভাবে যদি আগুন লাগানোর ঘটনাটি ঘটে, সেই ঘটনার সাথে শুধু যদি আমরা যদি মনেই করি বা আমরা যদি মানে চিহ্নিতই করতে পারি যে মাছ ব্যবসায়ীরা এই কাজটি করছে, তাহলে আমরা তাদেরকে চিহ্নিত করে কেন শাস্তি দিতে পারছি না? সেক্ষেত্রে আমাদের কোনো দুর্বলতা আছে কিনা? অবশ্যই আছে সেটা। বন বিভাগ বা বন রক্ষার যারা দায়িত্বে আছেন তারা যথাযথভাবে যদি মানে তারা কোনোভাবে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন কিনা, এই প্রশ্নগুলো কিন্তু তখন এসে যায়। কারণটি হলো মাছ যারা ধরতে যায় তারা তো অনুমতি পত্রই নিয়ে যায়। তাহলে অন্য কেউ কিন্তু হঠাৎ করেই মাছ ধরতে যাওয়ার কথা না। না, যারা যদি সেটি যায় বা এই অভিযোগটি যারা বলছিলেন আপনি থেকে এই অভিযোগটি উঠেছে তারা কিন্তু বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যুক্ত থাকার অভিযোগও করেছে। সেটাই এক্স্যাক্টলি, সেই ব্যাপারটাই হচ্ছে ওই রকম যে বন রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের যোগ সাজস ছাড়া এইরকম কাণ্ডটি ঘটতে পারে না। আমি বলছি যে তদন্তে যদি সেরকম কিছু চিহ্নিত হয় তাহলে আমরা কেন তাদেরকে শাস্তি দিতে পারছি না? সেটা যদি বন কর্মকর্তারাই হন, অসাধু বন কর্মকর্তারাই হন, আর অসাধু ব্যবসায়ীরা হন, তাহলে তো তাদেরকে শাস্তি দেওয়ার কথা। আমরা সেই শাস্তিও যেমন দিতে পারছি না, তেমনি ভাবে ওই যে জলাভূমি তৈরি করা মানে পুকুর খনন বা নদী খনন, যে কাজগুলি
সুপারিশ করা হচ্ছে যে এই এলাকাটা একটু ভিন্নতর, এই এলাকাটা একটু উঁচু, এই এলাকাটা শুষ্ক, সেইটির প্রতিকারও আমরা কেন করতে পারছি না? বিষয়টি এটাও কিন্তু একটু ভেবে দেখার ব্যাপার। গৌরাঙ্গ নদী, আমরা আবারও আসবো আপনার কাছে। একটু স্টুডিওতে আমাদের যে অতিথি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। অধ্যাপক মনিরুল হক, আপনি যে কারণগুলো বলছিলেন বা যে কারণগুলো নিয়ে কথা হচ্ছে, এগুলি মূলত হচ্ছে মানব সৃষ্ট কারণ, এর বাইরে আর অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে প্রাকৃতিক কোনো কারণ কি থাকতে পারে এ ধরনের আগুনের পিছনে? বিশ্বের বিভিন্ন অঞ্চলে, মানে বিভিন্ন জায়গায়, বনাঞ্চলে আমরা দেখেছি যে প্রাকৃতিক কারণে আগুন লাগে। সে ধরনের কোনো সম্ভাবনা বা কোনো আশঙ্কা এই ক্ষেত্রে বা সুন্দরবনের ক্ষেত্রে আছে কিনা? সুন্দরবনের ক্ষেত্রে সেই সম্ভাবনাটি নেই বললেই চলে। কারণ যেসব বনে আগুন লাগার ঘটনা আমরা শুনি প্রাকৃতিকভাবে, সেটি মূলত উত্তর আমেরিকা বা অস্ট্রেলিয়ার অত্যন্ত শুষ্ক, গ্রিসের কিছু জায়গা বা ইউরোপের কিছু জায়গা, নর্থ ইউরোপের কিছু জায়গা, যেগুলো অত্যন্ত শুষ্ক এবং সেখানে অনেক ক্ষেত্রেই ঘর্ষণ বা ঘর্ষণজনিত বা বজ্রপাত এই জাতীয় ঘটনা ঘটে থাকে, যার শুরুটা হয় সেভাবে। অনেক ক্ষেত্রে আবার মানব সৃষ্ট কারণেও কিন্তু ওইসব দেশে আগুনের সূত্রপাত হয়ে থাকে, ঠিক বাংলাদেশে যেরকম হয়ে থাকে। সুন্দরবনের প্রেক্ষাপটে একমাত্র বজ্রপাত থেকে যদি এই ধরনের কিছু সূত্রপাত হয়, এছাড়া প্রাকৃতিক কোনো কারণের কথা আমরা জানি না। বজ্রপাত থেকেও যদি হতো, সেটি তো আমরা এমনিতেই বুঝতে পারতাম। কোনো একটা জায়গায় যখন বজ্রপাত হতো তার যে শব্দ, তার আলো, এটি সবাই দেখতো এবং সেখান থেকে আগুনের সূত্রপাতটি হতো। কাজে আমরা সেটা রুল আউট করে দিতে পারি যে এটা প্রাকৃতিক কোনো কারণ না, এটা অবশ্যই মানব সৃষ্ট। সুন্দরবন তো দেশের বৃহত্তম ম্যানগ্রোভ, এটা তো মোটামুটি দেশের মানুষ সবাই জানে, এবং এটি যে আমাদের একটি বড় ধরনের সম্পদের জায়গা সেটিও জানি। একটু আপনার কাছ থেকে বুঝতে চাইব যে এই ধরনের অগ্নিকাণ্ডে প্রাণী সম্পদের কেমন ক্ষয়ক্ষতি হয়? প্রাণী এবং উদ্ভিদ উভয়েরই ক্ষতি হয়। উদ্ভিদকুল থেকে যদি আমি শুরু করি, যেগুলো বিরুৎ, গুল্ম এই জাতীয় উদ্ভিদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়, অর্থাৎ এই আগুনের ফলে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। বড় গাছ যেগুলো, সেগুলোর মধ্যে অনেকগুলো মারা যায়, আবার অনেকগুলো টিকেও থাকে, দুটোই হয়। কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয় যেসব প্রাণীরা দ্রুত চলাফেরা করতে পারে না। যেমন ধরুন পাখি বা বাদুড়ের কথা যদি বলি, এরা বিপদ দেখলে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই চলে যেতে পারে। এমনকি হরিণ, বাঘ এগুলো দৌড়ে পালিয়ে যেতে পারে যখন অগ্নিকাণ্ড হয়। কিন্তু এর বাইরে বহু প্রাণী আছে যেগুলো দ্রুত চলাফেরা করতে পারে না। আমরা যদি ব্যাঙের কথা বলি, আমরা যদি সাপের কথা বলি, আমরা যদি শামুকের কথা বলি, কেঁচোর কথা বলি, পোকামাকড়ের কথা বলি, এগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এবং এরাই কিন্তু খাদ্য শৃঙ্খলে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এইগুলোর উপরে এই যে বিরুৎ, গুল্ম, বৃক্ষ এবং এই যে নিম্ন শ্রেণীর যে প্রাণীকুল, এগুলোর উপর নির্ভর করেই কিন্তু বৃহত্তর প্রাণীগুলো টিকে থাকে। অর্থাৎ এই ক্ষতিটা হয় কিন্তু দীর্ঘমেয়াদী। মানে সুন্দরবনের পরিবেশ, প্রতিবেশ এই জায়গাটিতে সবারই একটা ভূমিকা। জি, কারণ এই পুরো যে খাদ্য শৃঙ্খল যেটিকে আমরা বলি, যারা ধ্বংস হয়ে যায় তাদের উপর নির্ভরশীল যারা, তারা যদিও পালিয়ে যেতে পারে, কিন্তু ওই খাদ্য শৃঙ্খল যেহেতু নষ্ট হয়ে যায়, যার ফলে ওই প্রতিবেশ ব্যবস্থাটি কিন্তু একটা বড় ধরনের ক্ষতির মুখোমুখি। আচ্ছা, প্রাণীদের ক্ষয়ক্ষতিটা তো একটু আপনার কাছ থেকে বুঝতে পারলাম। এবার একটু আলাদা করে উদ্ভিদ কুলের ক্ষয়ক্ষতির জায়গাটা একটু বুঝতে চাইব। উদ্ভিদের আপনি বলেছেন একটু আগে, উদ্ভিদের যেটি বলেছি যে ওই দিকটাতে একটু ঝোপঝাড় বেশি সুন্দরবনের অন্যান্য এলাকার তুলনায়। তো যার ফলে এই ঝোপঝাড় যেগুলো, এগুলো পুরোপুরি যে জায়গাটুকু, যে জায়গাটা আগুনে পুড়ে গেছে সেখানে ঝোপঝাড় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বড় গাছের মধ্যে কিছু কিছু গাছের বৈশিষ্ট্য থাকে, সেগুলো আগুনে পুড়লেও পুরোপুরি মারা যায় না। এরকম কিছু গাছ আছে, সেগুলো হয়তো বেঁচে থাকবে। যে অঞ্চলটায় আগুন লাগে সেখানে কত ধরনের বা কত প্রজাতির গাছ আছে, ধরনের কোনো হিসেব নিকেশ কি আছে? শুধু ওই এলাকার কথা আলাদা করে বলতে পারবো না, কিন্তু সুন্দরবনে 300 প্রজাতির বেশি উদ্ভিদ আছে। এবং যে এলাকাটিতে আগুন লেগেছে, এই এলাকাটির একটু বৈশিষ্ট্য হচ্ছে, যদিও এটি সুন্দরবনের মধ্যে, কিন্তু এখানকার পানির লবণাক্ততা কিন্তু নেই বললেই চলে। অর্থাৎ সুন্দরবনের সবচেয়ে মিঠা পানি সমৃদ্ধ এলাকা কিন্তু এই সুন্দরবনের উত্তর পূর্ব দিকটা। কারণ এই বলেশ্বর নদী দিয়েই কিন্তু মিঠা পানির প্রবাহটা মূলত সুন্দরবনের দিকে আসে। তো যার ফলে সেখানে কিন্তু আমরা সুন্দরবনের ম্যানগ্রোভ প্রজাতিগুলো যেমন দেখি, আবার আমাদের মিঠা পানি এলাকার যে সাধারণ গাছপালা, সেগুলোরও অনেকগুলোই আমরা এই এলাকাটাতে দেখি। ঠিক আছে, আমাদের আলোচনাটি চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, তারপরে ফিরবো আবার আপনাদের কাছে।
প্রিয় দর্শক, সময় হয়ে গেছে একটা বিরতির। ফিরব কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্যে। আমরা এবার যাচ্ছি আলোচনায়। আমাদের সঙ্গে অনলাইনে সংযুক্ত সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, তার সঙ্গে এখন কথা বলবো। গৌরাঙ্গ নন্দী, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা তো প্রতিবার আগুন লাগবার পর আমরা তদন্ত কমিটি গঠন হতে দেখি, এবং তদন্ত কমিটি গঠন হওয়ার পরে সেখানে কিছু সুপারিশও থাকে যেন আর অগ্নিকাণ্ড না হয়, যা যেন ঠেকানো যায় সেই বিষয়ে। তো সেগুলো কেন বাস্তবায়ন হয় না? স্থানীয় জনগোষ্ঠীর একজন হিসেবে আপনি নিশ্চয়ই ব্যাপারটাকে নানাভাবে দেখার সুযোগ পান, যা দূরবর্তী জায়গা থেকে আমাদের জন্য অনেকটাই কঠিন। একটু আপনার কথা শুনবো এই বিষয়ে। আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। প্রকৃতপক্ষে সাংবাদিক হিসেবে আপনিও জানেন, সেটি হচ্ছে যে আমাদের দেশে যে কোনো ঘটনার তদন্ত কমিটি একটি হয়, তদন্ত কমিটি প্রতিবেদনও জমা দেন, এবং এই প্রতিবেদনের বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিবেদন আলোর মুখ দেখে না, এবং প্রতিবেদনের সুপারিশও কার্যকর হয় না বেশিরভাগ ক্ষেত্রে। এখন সুন্দরবনের ক্ষেত্রে ব্যাপারটা খানিকটা ওইরকম, কারণ প্রতিবারই আগুন লাগে, এবারও আগুন লেগেছে। আগুন লাগার সাথে সাথেই একটি তদন্ত কমিটি হয়েছে 3 সদস্যের। আবার প্রধান বন সংরক্ষক বলেছেন যে প্রাণ বৈচিত্র্যের কি ক্ষতি হলো সেটার জন্য একটা বিশেষজ্ঞদের নিয়েই একটা তদন্ত কমিটি বা গঠন করা হবে, সেটাও উনি বলেছেন। প্রশ্নটি হচ্ছে, তদন্ত কমিটি কিছু না কিছু তো করে, তদন্ত কমিটি নিশ্চয়ই কিছু না কিছু সুপারিশ করে, কারণে নির্ণয় করে। যেমন আমরা সাম্প্রতিককালের যে অগ্নিকাণ্ডগুলো ঘটেছে তার তদন্ত কমিটির প্রতিবেদন বা সুপারিশ যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব যে বলা হয়েছে যে ওই এলাকায় কমপক্ষে 3টি পুকুর খনন করা প্রয়োজন, মরাভোলা নদী খনন করা প্রয়োজন, বন বিভাগের লোকবল বাড়ানো দরকার, তাদের নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেম, তার মানে অগ্নি নির্বাপকের একটা সক্ষমতা থাকা দরকার। কিন্তু কোনো কিছুই বাস্তবায়িত হয়নি। এখন এই বাস্তবায়িত না হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে? সেই কারণগুলো একটি হতে পারে, সেটি হচ্ছে প্রয়োজনীয় রিসোর্সের অভাব। আমাদের হয়তো সেই রকম রিসোর্স নেই, অথচ বনের জন্য একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়। সেই যে প্রকল্পগুলো বাস্তবায়িত হয়, সেই প্রকল্পগুলোর মধ্যেও আমরা এইসব করণীয় কাজগুলো রাখতে পারি। সবগুলো না পারলেও অন্তত কিছু কিছু করে রেখে সেগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারি। যেমন এখন একটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, সেই প্রকল্পের একটা বড় উৎস, বড় ক্ষেত্র, কাজের ক্ষেত্র হচ্ছে সুন্দরবনকে আরো কিভাবে পর্যটন উপযোগী করে তোলা যায়, পর্যটকদের সুযোগ সুবিধা তৈরি করা, এবং পাশাপাশি বনে রক্ষার যারা দায়িত্বে আছেন তাদেরকে থাকার সুব্যবস্থা, সেরকম মানে বহু স্থাপনা কিন্তু গড়ে তোলা হচ্ছে। এখন স্থাপনা আমি গড়ে তুলতে পারছি, আমি কেন সেখানে পুকুর কাটতে পারছি না? বিষয়টি হচ্ছে এইখানে। তাহলে ওই প্রকল্পে সেই ব্যবস্থাটা নেই। আমরা এইটাকে রেখেই এই সুপারিশগুলো বাস্তবায়িত হতে পারে, সেই বাস্তবায়ন করার মতো সামর্থ্য বা করার মতো উপযোগী প্রকল্প কেন আমরা প্রস্তাব করছি না বা প্রকল্প তৈরি করছি না? আমার মনে হয় এই ক্ষেত্রে বোঝাপড়ার একটু যথেষ্ট রকমের ঘাটতি আছে, বা আমরা হয়তো মনে করছি যে সুন্দরবনে এরকম আগুন লাগলে কোনো ক্ষতি হবে না, ফলে আমরা এই বিষয়টাকে হয়তো উপেক্ষাও করছি, এরকমও হতে পারে। যে কারণে আমরা বন দুর্ঘটনায় পতিত হলে, আগুন লাগলে যেসব তদন্ত রিপোর্ট পাওয়া যাচ্ছে, সেই রিপোর্টের সুপারিশগুলো কার্যকর করার ক্ষেত্রে আমরা কোনো
ভূমিকা রাখছি না। কারণ তা না হলে এই যে বলা হচ্ছে 22 বছরে 25 বার, এই যে সাম্প্রতিক 2000 সাল থেকে 2002 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই যে অগ্নিকাণ্ডগুলো ঘটলো, তার মধ্যে যে তদন্ত কমিটির যে সুপারিশগুলো দেওয়া হলো, সেই সুপারিশগুলো কেন একটা সুপারিশই বাস্তবায়িত হবে না? আচ্ছা, আমরা দেখি বাস্তবায়িত এই না এই বিষয়ে স্টুডিওতে আমাদের যে অতিথি রয়েছেন অধ্যাপক মনিরুল খান, তার কাছ থেকে একটু তার পর্যবেক্ষণটা আমরা শুনবো, একটু পরে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। নিশ্চয়ই। একটু আপনার কি মনে হয় এই যে এত এত সুপারিশগুলো থাকে, সেগুলো বাস্তবায়ন হয় না কেন? আপনি তো সুন্দরবন নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছেন, আপনার কি মনে হয়? ইতিপূর্বে যে সুপারিশগুলো এসেছে সেগুলো যদি বাস্তবায়ন হতো বা আলোর মুখ দেখত, তাহলে নিঃসন্দেহে নতুন করে অগ্নিকাণ্ডের সম্ভাবনাটা অনেকাংশে কমে যেত। এটি কেন বাস্তবায়িতই না হয়তো, হ্যাঁ হয়তো, কিন্তু কেন বাস্তবায়িত হয় না সেটি একটি রহস্য। হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা যখন ঘটে তখন আমরা যখন নড়ে চড়ে বসি, আগুন যখন নিভে যায় তখন হয়তো আমাদেরও সেই স্পৃহাটাও বা সেই সিরিয়াসনেসটাও অনেকটা নিভে যায়। তো যার ফলে দেখা যায় যে ওই সুপারিশগুলো হয়তো সেই প্রতিবেদনের মধ্যেই আটকে থাকে। তবে এখন বিষয়টা সিরিয়াসলি নেয়ার প্রয়োজনীয়তা আছে এবং আমাদেরও মনে হয় যে এই বিষয়টিতে যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রয়োজন। সাধারণ কোনো একটা জায়গায় আগুন লাগলে যেভাবে সেটি নিয়ন্ত্রণ করা যায়, বনের আগুন কিন্তু বিষয়টি একটু ভিন্ন। সেই জন্য যে ধরনের বন বিভাগের কর্মীদের এবং দমকল কর্মীদের বনের আগুন নেভানোর জন্য যে ধরনের প্রশিক্ষণ বা যে ধরনের যন্ত্রপাতি বা যে ধরনের জলযান এগুলো প্রয়োজন, এগুলোর সংস্থান যেমন করা প্রয়োজন, একটা বিষয়ে আমি খুব গুরুত্ব দিতে চাই, সেটি হচ্ছে আর্লি ডিটেকশন। আচ্ছা, আগুন লাগার পরে, আগুন লাগতেই পারে যে কোনো জায়গায়, কিন্তু আগুন লাগার পরে দ্রুততম সময়ে যদি এটা ডিটেক্ট করা যায় তাহলে কিন্তু সহজেই এই আগুনটাকে নিভিয়ে ফেলা যায়। এই আর্লি ডিটেকশনের জন্য ড্রোন ভিত্তিক যে পর্যবেক্ষণ, সেই ড্রোন ভিত্তিক পর্যবেক্ষণ কিন্তু কার্যকর হতে পারে। কারণ ড্রোন থেকে তো আকাশ থেকে অনেকটা দূর পর্যন্ত দেখা যায়, কোথাও আগুন লাগলে ধোঁয়া উঠলে এটি সহজে ডিটেক্ট করা সম্ভব। 12 মাস যে চালু থাকতে হবে নট নেসেসারি, অ্যাটলিস্ট শুষ্ক মৌসুমে। এবং সেই সাথে যে প্রচলিত যে টহল ব্যবস্থা, সেই টহল ব্যবস্থাটিও এই শুষ্ক মৌসুমের কয়েকটি মাস অন্তত স্বাভাবিক সময়ের চেয়ে বেশি বেশি টহল দেয়া, যাতে যারা সুন্দরবনে ঢুকছে সে যারাই হোক না কেন তাদেরকে নজরদারিতে রাখা যায় এবং তারা যাতে অগ্নিকাণ্ডের মতো কোনো ঘটনা, সেটি দুর্ঘটনাক্রমেই হোক আর পরিকল্পিতভাবেই হোক, যেভাবেই হোক না কেন, সেই সুযোগটা যাতে না থাকে। আরও একটি বিষয় এখানে আছে, সেটি হচ্ছে যে সুন্দরবনের অনেকটা অংশই কিন্তু এখন রক্ষিত এলাকা, প্রায় অর্ধেকটা অংশ এখন রক্ষিত এলাকা, যেটি আগে আরও কম ছিল। যার ফলে খুব সাধারণ হিসেবেও কিন্তু এই প্রান্তীয় এলাকাগুলোতে যে মানুষের চাপ, সেই চাপটি আগের থেকে বেড়েছে। অর্থাৎ আগে যে মানুষগুলো সুন্দরবনের অন্যান্য জায়গায় হয়তো তাদের বিভিন্ন পেশার কারণে মাছ ধরতে বা মধুর সন্ধানে যেত, তারা কিন্তু অনেকটাই এখন কনসেন্ট্রেটেড হচ্ছে এই প্রান্তীয় এলাকাতে। তো সেই বিষয়টি একটু ভেবে দেখার বিষয় আছে যে আমরা কতজন মানুষকে আসলে সেখানে কর্মসংস্থান বা তাদের যে পেশা, কতজন মানুষকে আসলে সেখানে সুযোগ দেওয়া যাবে, সেই বিষয়টিও কিন্তু ভেবে দেখার বিষয়। বেশি বেশি মানুষ গেলেই কিন্তু সেখানে বেশি বেশি দুর্ঘটনার মানে সুযোগটাও থাকবে না। কিন্তু ধরেন যারা বনজীবী, যারা ধরেন প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই কাজটি করেই আসছেন, তাদেরকে তো সুযোগটা দিতে হবে, তাই না? আপনার মনে হয় কি যে এই সবাইকে যদি সুযোগটা, অন্তত যারা একেবারেই বনজীবী হিসেবেই কয়েক প্রজন্ম ধরে আছেন, তাদেরকে যদি সুযোগটা দেয়া হয়, সেই ক্ষেত্রে চাপটা কেমন হবে? না, দেখুন, অনেক কিছুই কিন্তু পাল্টে যাচ্ছে। আমরা যখন সংরক্ষণের কথা বলি তখন কিন্তু কোনো না কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে হবে। এখন কিন্তু যে এই বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগ হচ্ছে যে কিভাবে বিকল্প আয়ের ব্যবস্থা করা যেতে, বিকল্প কর্মসংস্থান করা যেতে পারে। আর আজকাল যারা নতুন প্রজন্ম, তারাও কিন্তু এখন সেই বন নির্ভর পেশাগুলোতে যে খুব আগ্রহ দেখাচ্ছে তা কিন্তু নয়, এটাই বাস্তবতা। আমরা হয়তো আবেগের বশে বলতে পারি যে যুগ যুগ ধরে চলছে, এটা চলবে না কেন, কিন্তু আপনি যদি নতুন প্রজন্মের যারা, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কোনটা বেছে নিতে চাও, তারা কিন্তু সেই বন নির্ভর জীবনে কমই আগ্রহ দেখাবে। তো তাদেরকে বরং
যথাযথ শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিকল্প আয়ের যদি ব্যবস্থা করা যায়, তাহলে তারা আমার মনে হয় খুশি মনেই তারা এই বনের উপর নির্ভরশীলতা কমিয়ে দেবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন ছিল আপনার বক্তব্যের প্রেক্ষিতে, যে বলছিলেন যে আর্লি ডিটেকশনের একটা ব্যাপার বলছিলেন, মানে এক্ষেত্রে যদি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা যায় তাহলে এটা অধিকতর কার্যকর হয় না এই ব্যবস্থাটি? অবশ্যই, আপনি খুবই ভালো কথা বলেছেন। মানে সর্বোপরি সচেতনতার একটা বিষয় আছে। এই যে যারা বনের ভেতর ঢুকছে বিভিন্ন পেশার কাজে বা বন বিভাগেরও যারা, এই সবার মধ্যেই কিন্তু এই অগ্নিকাণ্ডের যে ফলে যে বড় ধরনের ক্ষতি হয়, এই বিষয়টি তাদের কাছে পরিষ্কার করতে হবে, যার ফলে তারা নিজেরাও আগুনের ব্যবহার যেমন সতর্ক হবে, অথবা কোথাও যদি আগুন লাগে তারা কিন্তু দ্রুততম সময়ের মধ্যে বন বিভাগকে বা তাদেরকে যদি সংশ্লিষ্ট সবাইকে করণীয় জানাবে। কি সেই শিক্ষাটা যদি দেওয়া থাকে বা প্রশিক্ষণটা দেওয়া থাকে, তাহলে বোধ করি আগুন নেভানোর কাজটা অনেকটা সহজ হয়ে আসবে, তাই তো? জি, সেটাই, যে আগুনটা যাতে না লাগে সেই বিষয়ে সতর্ক থাকা, প্লাস আগুন যদি লাগে তাহলে করণীয় কি, তারা দ্রুততম সময়ে মানে আপনার কি চোখে কি করবে। পড়েছে যে এই ধরনের উদ্যোগ সেখানে নেওয়া হয়েছে, এরকম কি চোখে পড়েছে? মানে অনেক বিষয়ে সতর্কতার না, কোনো উদ্যোগ দেখেছেন কিনা যে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করা? মানে এটি পর্যাপ্ত বলা যাবে না। আচ্ছা। বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগ আছে মানুষকে বিভিন্নভাবে সচেতন করা, তাদেরকে উদ্বুদ্ধ করা, কিন্তু এটি পর্যাপ্ত বলা যাবে না। মানে আরো এই বিষয়ে কাজ করার জায়গা আছে এখানে। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে, তারপরে ফিরবো আবার আপনাদের কাছে আলোচনা। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে এখন আরও একটা বিরতি, ফিরবো কিছু সময়ের মধ্যেই, সঙ্গেই থাকবেন আশা করছি। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়, যাচ্ছি গৌরাঙ্গ নন্দীর সঙ্গে কথা বলতে আজকের আলোচনার বিষয়ে। গৌরাঙ্গ নন্দী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমরা স্টুডিওতে আমাদের যে অতিথি রয়েছেন, ওনার কাছ থেকে আমরা শুনছিলাম কিছু পরামর্শ বা সুপারিশ। আমরা জানি যে তদন্ত কমিটি থেকেও কিছু সুপারিশ বিভিন্ন সময় দেওয়া হয়, সেটা নিয়ে আমাদের কথা হচ্ছিল যে সুপারিশ দেওয়া হয়, বাস্তবায়ন হয় না। তারপরেও আমরা আরো একটু জেনে নিতে চাইছি যে আর কি কি সুপারিশ থাকতে পারে। আপনার কাছ থেকেও একটু শুনতে চাইবো। আপনি সুন্দরবন নিয়ে অনেক লম্বা সময় ধরে কাজ করছেন এবং আপনি সেখানকার স্থানীয় জনগোষ্ঠীর সদস্য, আপনার সুপারিশের একটি আলাদা জায়গাও থাকতে পারে। একটু শুনবো আপনার কাছ থেকে যে এই ধরনের আগুনের ঝুঁকি এড়াতে বা আগুন ঠেকাতে কি ব্যবস্থা থাকতে পারে আপনার অভিজ্ঞতায়। দেখুন, একটি জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আগুন লাগার বিষয়টি তো একটি দুর্ঘটনা। এখন এই দুর্ঘটনাটি যাতে না ঘটে সে বিষয়ে যে কথাটি এই স্যারও বলেছেন, যে সচেতনতার বিষয়টি একটি বিষয় গুরুত্বপূর্ণ যারা বনের মধ্যে যাচ্ছেন সেই ব্যাপারটিতে। আর তার থেকেও যে ব্যাপারটা, দুর্ঘটনা যদি ঘটে যায়, সেই দুর্ঘটনা ঘটে গেলে আমরা যাতে খুব তড়িৎ গতিতেই এর প্রতিরোধের ব্যবস্থাটা করতে পারি। মানে আগুন যদি লেগেই যায়, আগুন আমরা যেহেতু নেভানোর ব্যবস্থাটি করতে পারি। সেক্ষেত্রে প্রথম যে বিবেচনাটি আমি মনে করি সেটি হচ্ছে যে বন বিভাগেরই আগুন নিয়ন্ত্রণে আনার মতো সক্ষমতা থাকাটা খুবই জরুরি। কারণ বন বিভাগই প্রথম কাতারের সৈনিক, যারা বনের মধ্যে যেতে পারে, জানে, বোঝে, চিনে, বলে তারাদের কাছে খবরটা প্রথম আসে। প্রথম খবরের পাওয়ার সাথে সাথে সে যেন আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়তে পারে। আর একটা জিনিস হচ্ছে যে লোকালয় বা জনবসতি বা অন্যান্য এলাকায় আগুন লাগলে যে নিয়ন্ত্রণের ব্যবস্থাটা, যেমন দমকল বাহিনী এখানে যায়, যেমন দমকল বাহিনী যে বনটি নদী দ্বারা সীমানা দিয়ে ঘেরা, সেইখানে দমকল বাহিনী কিভাবে পৌঁছাবে? দমকল বাহিনী পৌঁছাতে পারে কারণ ওইখানে নদী শুকিয়ে গেছে তাই। এখন প্রশ্নটি হচ্ছে, দমকল বাহিনী বনের কাছে গেল, বনের ভিতরে কি সে যেতে পারবে? বনের ভিতরে তো যেতে হলে তাকে ওই যে অগ্নি নির্বাপক যে সমস্ত যন্ত্রপাতি, যেমন এবারেও হাতে করে বয়ে নিয়ে যেতে হয়েছে, তারপরে কোনো এক জায়গায় বসাতে হয়েছে, পানির উৎস খুঁজে বের করতে হয়েছে,
সেখানে দীর্ঘ অনেক দূর থেকে পানি নিয়ে নল দিয়ে নিয়ে আসতে হচ্ছে, বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে পানি নিয়ে দূরের অন্তত 3 কিলোমিটার দূরে সেনা নদী থেকে পানি নিয়ে এসে পানি ছেটাতে হচ্ছে। তার মানে এই যে পানির উৎস থাকা দরকার, আবার সক্ষমতা থাকা দরকার। আর সক্ষমতা বন বিভাগ না, বন বিভাগের সাথে সাথে যেমন এবারে দেখা গেছে যে আরো অন্যান্য বাহিনী এবং বন রক্ষায় যে স্বেচ্ছাসেবী বাহিনী গঠিত হয়েছে ইতিমধ্যেই, তারাও কিন্তু অংশ নিয়েছে। এবং ওই যে বনের আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক কৌশলটি হচ্ছে বন যাতে আগুনটা যাতে ছড়িয়ে না পড়ে, সেই কারণে বনের একটা নির্দিষ্ট এলাকায় আগুন লাগা যে সম্ভাব্য যে জায়গাটিতে, তার একটি সম্ভাব্য জায়গা বৃত্তাকারে ঘিরে ফেলে নালা কেটে সেই নালায় পানি দিয়ে দেওয়া, যাতে আগুনটা ছড়াতে না পারে। এই যে কৌশলগুলো, এই কৌশলগুলোর সাথে কৌশল যারা ব্যবহার করতে পারে, ব্যবহার উপযোগী মানুষ গড়ে তোলা, এইটা হলো খুব বেশি জরুরি। আর ওইটা তো আছেই, প্রাথমিকভাবে যদি দুর্ঘটনা না ঘটে, আগুন যদি না লাগে, বা এই যে আমরা যেসব উৎসগুলো বলছি যে মাওয়ালিরা আগুন ফেলতে পারে বা কেউ অসতর্কতা বসে আগুন ফেলতে পারে, সেটাও যাতে না হয় সেইভাবে যথাযথভাবে ব্যবস্থা করা। তবে একটা জিনিস কি, সুন্দরবনের যারা পেশাজীবী, যারা সম্পদ আহরণ করে, সেই সম্পদ আহরণ করে যারা জীবিকা অর্জন করেন, পারতপক্ষে তারা সুন্দরবনের ক্ষতি হোক এটি চায় না। চায় না, এ কথাটি আমি বলছি খুব বিশ্বাসের সাথে, কারণ আমি প্রচুর এরকম পেশাজীবী মানুষের সাথে কথা বলেছি, জেনেছি তাদের যে অভিমত, সেই অভিমত দিয়ে এটা খুব নিশ্চিতভাবে বলা যায় যে তারা এইসব সচেতন মানে পরিকল্পিতভাবে বা সচেতনভাবে বনের ক্ষতি করবে, বিষয়টি এরকম না। হতে পারে দুর্ঘটনা তো দুর্ঘটনা, অসতর্কতামূলক ভাবে হয়তো কোনো দুর্ঘটনা ঘটেই যেতে পারে। সেই দুর্ঘটনা ঘটলে আমরা যাতে খুব দ্রুত সেই ক্ষতি পোষাতে পারি বা আগুন লাগলে আগুনটা নিভিয়ে ফেলতে পারি, তার জন্য আমাদের সক্ষমতাটা খুবই জরুরি। ধন্যবাদ গৌরাঙ্গ নদী আপনাকে। আমরা এবার শুনবো আমাদের স্টুডিওতে যে অতিথি উপস্থিত রয়েছেন তার কথা। আমরা আমরা যখন আগুন লাগে একটা ক্ষয়ক্ষতির একটা হিসাব নিকেশ করি, এটা স্বাভাবিকভাবেই হয়। হ্যাঁ, একটা ক্ষয়ক্ষতি নিরূপণ করি। ধরেন যদি মানুষ মারা গিয়ে থাকে কোনো অগ্নিকাণ্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা আমাদের কাছে একটা বড় গুরুত্ব বহন করে। যদি কোটি কোটি টাকা খরচ ব্যয় না, ক্ষয়ক্ষতি হয়ে যায়, সেটা আমাদের কাছে গুরুত্ব বহন করে। কিন্তু সুন্দরবনে যদি আগুন লাগে, তাতে কিন্তু এরকম কোটি কোটি টাকা খরচ ব্যয় ক্ষতি হয়ে যাওয়া বা অনেক মানুষ মরে যাওয়ার ব্যাপারগুলো যখন ঘটে না, তখন কিন্তু এটা আসলে আমাদের কাছে একটা বড় ঘটনা বলে মনে হয় না, সাধারণের ভেতরে এটাই হয় না। এই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে এই যে বন পুড়ে যাওয়া, এটি আসলে আমাদের জন্য কেন খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখা যেন পুড়ে না যায়। সেখানে আসলে আমাদের নানা রকম যে আসলে আমাদের সম্পর্ক আছে, সেই জায়গাটা একটু আপনার কাছ থেকে শুনবো একজন বিশেষজ্ঞ হিসেবে। জি, ধন্যবাদ। প্রথমত যে সুন্দরবন তো আমাদের জীববৈচিত্র্যের আধার। সেই জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয় সরাসরি, এবং যে গাছপালা বা পশু পাখি সেখানে ধ্বংসপ্রাপ্ত হয়, সেটি আমরা হয়তো প্রত্যক্ষ করি, কিন্তু দীর্ঘমেয়াদে যে প্রতিবেশগত ক্ষতি হয় সেটি কিন্তু আসলে ওইভাবে নজরে আসে না। যে এই ক্ষতির ফলে সেখানকার মাছের উৎপাদন কমে যেতে পারে, সেখানকার চিংড়ি কাঁকড়ার উৎপাদন কমে যেতে পারে, সেখানে যে পর্যটন সম্ভাবনা, সেই সম্ভাবনাটি নষ্ট হয়ে যেতে পারে। যেসব পেশাজীবী মানুষ সেখানে হয়তো তাদের জীবিকা নির্বাহের জন্য সেখানে যেতেন, তাদের জীবিকা বাধাগ্রস্ত হতে পারে। অর্থাৎ প্রত্যক্ষ ক্ষতির চেয়েও কিন্তু এই পরোক্ষ ক্ষতি কোনো অংশে কম নয়। কিন্তু বিষয়টি হয়তো ওইভাবে আমরা বড় করে দেখি না, কারণ শহরে যখন কোনো একটা ঘটনা ঘটে, মানুষের জানমালের ক্ষতি হয় যখন, সেটি যেভাবে হয়তো প্রচার পায়, বনের বিষয়টি সেভাবে প্রচার পায় না। কিন্তু আমরা প্রতিবেশগতভাবে যদি দেখি, এমনকি অর্থনৈতিকভাবেও দেখি, তাহলে এই ক্ষতিটি কিন্তু কোনো অংশে কম নয়। সেই জায়গা থেকে আর একটু বার্তা যদি আপনি আমাদের দর্শকদের জন্য বা সাধারণ মানুষের জন্য রাখতেন, যে আমরা কোন বিবেচনা থেকে দেখলে পরে এখানেও আমাদের একটা বড় ধরনের
সতর্কতার জায়গা তৈরি হবে একটু শুনবো। আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণের দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষের যে কর্মসংস্থান বা তাদের যে আয়ের উৎস সেটির নিরাপত্তার স্বার্থে এবং সর্বোপরি দেশের যে সুন্দরবনকে কেন্দ্র করে আমাদের যে অর্থনীতি এবং আমাদের যে ঝড় জলোচ্ছ্বাস থেকে যে সুন্দরবন আমাদের রক্ষা করে সেই সব বিবেচনা থেকেই কিন্তু সুন্দরবনের গুরুত্ব অপরিসীম। সেই গুরুত্ব বিবেচনা করেই বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সাথে নিয়ে যে সুপারিশগুলো এসেছে যে সেখানে পানির সংস্থান বাড়ানো এবং দ্রুততম সময়ে যদি আগুন লেগেও থাকে দ্রুততম সময়ে সেটি শনাক্ত করে দ্রুততম সময়ে সেটি নিভিয়ে ফেলার ব্যবস্থা করা এবং সর্বোপরি সাধারণ মানুষকে বিষয়টিতে সচেতন করা, এই সব কাজগুলোই কিন্তু এখন আমাদের আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এবং বন বিভাগকেই কিন্তু এই নেতৃত্বটা নিতে হবে। ধন্যবাদ মনিরুল খান আপনাকে আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য, এবং গৌরাঙ্গনদী আপনাকেও ধন্যবাদ অনলাইনে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে রাখছি দীর্ঘ সময় আমাদের এই আলোচনা শুনবার জন্য। আজ বিদায় নিচ্ছি এখানেই, কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।